অ্যাডভোকেট আব্দুল হামিদ, মোটামুটি আব্দুল হামিদ স্রোত বলি, নাড়া বলি, এই নাড়াটা থামতে যেন চাচ্ছে না, থামতে চাচ্ছে না, বিষয়টা এরকম করেই বলছি। দেখেন, উনি গেলেন, দেশের মধ্যে সরকারের দায়িত্বশীল লোকজন যে একটা হুলস্থুল পর্যায়ে তৈরি করলেন, পালিয়ে গেছেন, ইন্টারপোলে ধরবো, শাস্তি হবে, শাস্তি একরকম শাস্তি দিলেনও, ইমিগ্রেশন অফিসারদের দিলেন, কিশোরগঞ্জের এসপি কে দিলেন, দিয়ে টিয়ে ইন্টারপোলের দিয়ে যে লোককে ধরে আনার প্ল্যান, তাকে আবার এয়ারপোর্টে আসতে দিলেন, এবং আসতে দিলেন হচ্ছে, দিলেন বলতে এটাকে অন্যায় বলছি না, দিলেন বা দিতে বাধ্য হলেন, এখন বলছেন ওনার বিরুদ্ধে তেমন কোনো মামলা নাই। কিন্তু এটার অন্য ভিন্ন দিক যেটা নিয়ে দেশের ভেতরে আলোচনা করছে, দেশে যারা আলোচক, দেশের বাইরের কথাবার্তা বাদ দিলাম, যে তারা ফ্রি স্টাইল কথা বলতে পারে, দেশের ভেতরে আমি যদি একেবারে একাধারচে বলি, যে যারা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, গোলাম মাওলা রনি, তারপর ইভেন আমি দেখলাম যে গণ অধিকার পরিষদ করতো, এখন আম আদমি পার্টি করে তারেক, একসময় খুব আমাকে নিয়ে এসে যখন আপনার ওই নুরুল হক নুরুর পার্টি করে, তখন আমি যখন নুরুল হক নুরুর বিভিন্ন বিষয় টিষয় ধরিয়ে দিতাম, তখন সে আবার আমাকে নিয়ে নানান কিছু বলতো, আমার নাকি কোনোদিন সাংবাদিকতায় দেখেনি, এইসব কথাবার্তা বলতো। সেই তারেকও বলছে, এখন ভুল পাল্টানো কিনা আমি জানি না। তারপর কথা বলছে আপনার বাংলাদেশের জিলুর রহমান কথা বলছেন, তারপর অ্যাডভোকেট ফজলুর রহমান কথা বলছেন, তারপর হচ্ছে আপনার গোলাম মাওলা রনি কথা বলছেন। তারা কি বলছেন? যে এটা এই লোক পালিয়ে যাওয়ার না, এবং তিনি ফিরে এসে লোক জানিয়ে দিলেন যে এরা পালায় না, এরা পালানোর জিনিস না। এক লোক বাংলাদেশে যে কোনো ভাবেই হোক, আপনি যদি 14 নির্বাচন বাদ দেন, 18-তে আর 24-এর নির্বাচন বাদ দেন, 18 আর 13-তে উনি কিন্তু এমপি না, ওনার ছেলেকে এমপি বানিয়েছে, সেই দোষে দোষ্ট করতে পারেন। তার আগে আরো 6-7 বার তিনি, মানে টোটাল উনি 7বার বা 8বার এমপি ছিলেন, আমি 4বারই বাদ দিলাম। এর আগে যে 4বার, সেই 4বার তো বাংলাদেশে যে নির্বাচনগুলো খুব গ্রহণযোগ্য, মোটামুটি গ্রহণযোগ্য, সেই সব নির্বাচনের মাধ্যমে এমপি। এবং তার যে নির্বাচনী এলাকা, এই নির্বাচনী এলাকায় যদি আপনি চলেন ফিরেন, একটা ভাইব্রেশন সবসময় ছিল যে আব্দুল হামিদ যতদিন বাইচে আছে ওই এলাকায় আর কেউ এমপি হতে পারবে কিনা। ওয়ারেস দেখেন, এখনকার অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি আমাদের এই পূর্ণিয়ার খুঁজম পূর্ণিয়ার ভিউনে যথেষ্ট সময় দেন আমাদেরকে, আমরা এবং তাকে আমরা শ্রদ্ধা করি, তার মতো ডাকসাইটের নেতাও ওই এলাকায় এমপি হতে পারেন নাই। ভিন্ন আলোচক হতে পারে, যে তার অ্যাডভোকেট আব্দুল হামিদের কোটো কৌশল ছিল, নির্বাচনী ম্যানিফিকেশন তিনি জানতেন, ম্যানিপুলেট করতে পারতেন, এরকম বিষয়টি হয়তো ছিল। কিন্তু এটাও তো সত্য যে তার ওই এলাকার প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড তিনি এমন ভাবে করেছেন, করে 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 এখন যে কাজটা করেছেন, এই কাজটাকে তিনি কিছুই না। আমি যেটা বলবো যে অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনি কিছু না, তিনি রাজনৈতিক কোনো হয়তো ডিসিশনও নেন নাই, বা পলিটিক্যালি এই ডিসিশন নিয়েছেন কিনা এটা অনেক পরে জানা যাবে। তার ছেলে বলেছে কি, তার ছেলে বলেছে তিনি তো অসুস্থ, 82-83 বছর বয়স, এবং একটা মানুষ লুঙ্গি পরে গিয়েছে, তিনি ঠিকমতো প্যান্ট পরতে পারেন না, তিনি এতটাই অসুস্থ, তিনি শুয়েও থাকতে পারেন, বসে থাকতে পারেন না, দাঁড়িয়ে থাকতে পারেন না, শুয়েই থাকতে হয় ম্যাক্সিমাম টাইম। গিয়েছেন, এবং গিয়েছে তার বোনের হাজবেন্ড, তিনি হচ্ছেন মানে তার শ্যালক, জামাত নেতা। তো এই অ্যারেঞ্জমেন্ট গুলো তো এমনি এমনি হয় নাই, অ্যারেঞ্জমেন্ট গুলো খুব ডিপ হয়েছে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, এটা হয়তো কেউ কেউ যদি, আমি দেখলাম কয়েকজনকে, তারা বলছে যে এটা গভর্নমেন্টের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এ হয়েছে, এবং আন্ডারস্ট্যান্ডিংটা হওয়ার পরে যারা এটা নিয়ে খেলতে চেয়েছে তারা ধরাটা খেয়েছে কিনা এমন জায়গায় যে ফিরলে পরে যে আব্দুল হামিদ কিছুই করলো না, তার ছেলে জানিয়ে দিল তিনি রাজনীতি করবেন না, এবং আসার পরে যে 24 ঘন্টা 72 ঘন্টা পার হচ্ছে, তার মধ্যেও তিনি কিছু করেন নাই, তার কোনো রাজনৈতিক স্টেটমেন্ট নাই, কোনো জায়গায় কোনো নেতাকর্মীকে কিছু বলেছেন সেরকম নাই। কিন্তু কিভাবে যেন অটো একটা গোল দিয়ে ফেলেছে, এই যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারাই কিনা, মানে বলটা অটোমেটিকলি মানে সরকারের হাত থেকে ফসকে গেল কিনা, যে এই যে যারা সরকারের মধ্যে বা সরকারকে এই নিষিদ্ধ রাজনীতিতে যেতে বাধ্য করেছে বা যেতে হয়েছে, দীর্ঘদিন বলার পরে হয় না হয়েছে, তারা এটা কল্পনাও করতে পারে নাই যে এই টাইপের কোনো ঘটনা আকস্মিক ঘটে। 5ই আগস্টের যে ঘটনা ঘটেছিল, এখন অ্যাডভোকেট আব্দুল হামিদ যেভাবে ফিরে এসছেন, সেই ফিরে আসার নজির আর কেউ দ্রুত ঘটাতে পারবে সেটাই এই মুহূর্তে মনে করার কোনো সুযোগ আছে বলে কিনা আমি ঠিক জানি না, বা সেটা হয়তো বা আরো একটা দিক হতে পারে যে যারা এখন অ্যাডভোকেট আব্দুল হামিদ বা তার যারা অনুসারী তাদের এগেনস্টে আছেন, তারা এমন সাবধান হয়ে যাবেন এখন যে আর কেউ যাতে অ্যাডভোকেট আব্দুল হামিদের মতো চলে না আসে। কাহিনীটা কোথায় হয়েছে জানেন? কাহিনীটা হয়েছে অ্যাডভোকেট আব্দুল হামিদের নামে যে মামলাটা দেওয়া হয়েছে, এই মামলাটা
মানে ইতিমধ্যে তো আজকেও আমি যেদিন কথা বলছি দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এই যে গড়পড়তা মামলা বাণিজ্য এগুলো সহ্য করা হবে না। এই যে লাগাতার একটা হত্যা মামলা দিয়ে দেওয়া এবং এই হত্যা মামলায় কারো না কাউকে কোনোভাবে ফাঁসিয়ে দেয়, অ্যাডভোকেট আব্দুল হামিদকে সেইটা ফাঁসাতে গিয়ে এবং সেটার পরে ওনার দেশে থাকা, সেইটা হওয়া অবস্থায় তার বিদেশ যাওয়া, আবার বিদেশ যাওয়া থেকে আবার ফিরে আসা মোটামুটি তাজ্জব বানিয়ে দিয়েছে যারা তাদের রাজনৈতিক দর্শনের বাইরের, যারা এতদিন এই যে খাটাখাটনি করেছে যে কেমনে ঠেকাবো, আবার মাঝে মধ্যে স্বপ্ন দেখে এই চলে আসলো, কে আসলো তাও বলে না, চলে আসলো, এখন আওয়ামী লীগ চলে আসলো এটা বলেন, এখন বলে ফেসিবাদ চলে আসলো। এই আতঙ্কে তারা কেন ভুগে, তার এটা ভুগার কারণ কি? সেই ভুগাটা, এই যে আতঙ্কে ভুগাটা, অহেতুক আতঙ্কে ভুগাটা, কিছু একটা হইলেই দেখবেন এখন দেশের মধ্যে একটা কোনো ঘটনা ঘটছে, ঘটনা বললে এই দিকগুলো চলতে থাকে, এগুলো চললে এই হবে সে হবে, শেষ পর্যন্ত ফেসিবাদ চলে আসবে। মানে একটা অজানা আতঙ্কের মধ্যে যেন তারা আছে, এই অজানা আতঙ্কটাকে আরো কি শক্তিশালী করলো